আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে হয়রানির কারিগর এনএসআই কর্মকর্তা পলাশ রয়ের এজেন্ট। জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন ফখরুল তাহের সহ 4 রাজনীতিবিদ। প্রতিবেশী নিয়ে নিরাপত্তা শঙ্কায় ভারত উদ্বিগ্ন বাংলাদেশ নিয়েও। ইসরায়েলের পরবর্তী টার্গেট কোন দেশ? হামলার শিকার হলে যৌথভাবে জবাব দেবে সৌদি আরব ও পাকিস্তান। এবার বিস্তারিত। জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই এর উপপরিচালক আমিনুল হক পলাশ প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হাসিনা সরকারের দায়ের করা সব মামলা ও তাকে হয়রানির কারিগর হিসেবে পরিচিত। এনএসআই এর উপপরিচালক হিসেবে কলকাতা দূতাবাসে কনসুলার অ্যাটাচে ছিলেন আমিনুল হক পলাশ। ছাত্র জীবনে তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। 2023 সালের মাঝামাঝি সময়ে তাকে কলকাতা দূতাবাসে পাঠানো হয়। এর আগে এনএসআই এর সাবেক ডিজি টিএম জোবায়ের তাকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার যাবতীয় বিষয় দেখাশোনার দায়িত্ব দেন। তিনি এবং এনএসআই এর অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ডক্টর ইউনূসের বিরুদ্ধে কত সংখ্যক মামলা দেওয়া যায়, কি ধরনের মামলা দেওয়া যায়, সাক্ষী এবং অভিযোগকারী কাকে কাকে করা যায়, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ বিভিন্ন সংস্থার কর্মচারীদের বিভিন্ন সময় চাকরি যাওয়া কর্মকর্তা কর্মচারীদের কিভাবে মামলার কাজে, রাজপথে প্রতিবাদের কাজে লাগানো যায়, আইনজীবী কাদের নিয়োগ করা যায়, মামলার উপযুক্ত আর্জি তৈরি করা ইত্যাদি যাবতীয় কাজ করেন। মামলা হওয়ার পর ওই কর্মকর্তারা ডক্টর ইউনূস যাতে হয়রানির শিকার হন, নির্যাতনের শিকার হন, সেজন্য আদালতে লিফট বন্ধ করে দিয়ে সিঁড়ি বেয়ে 5-6 তলায় ওঠানো নামানো, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ফ্যান চালানো বন্ধ করা ইত্যাদি কাজ করা হতো। আমিনুল হক পলাশ কলকাতা মিশন থেকে পালান 2024 সালের নভেম্বরে। এখন তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন টিভিতে তিনি টক শোতেও অংশ নিচ্ছেন। 3 নভেম্বর 2024 তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। তিনি কলকাতা থেকে কিভাবে লন্ডন পালিয়ে গেছেন তাও রহস্যজনক। আমিনুল হক পলাশ লন্ডনে যাওয়ার ক্ষেত্রে এনএসআই এর অনুমতি নেননি। তার কূটনীতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট ছিল, কিন্তু ভিসা কিংবা লন্ডন যাওয়ার সরকারি অনুমতিপত্র জিও ছিল না। এগুলো ছাড়াই তিনি লন্ডনে পালান। কলকাতার কূটনীতিক সূত্র জানায়, রয়ের এজেন্ট হিসেবে কাজ করার কারণে তিনি ভারত থেকে তার কাছে থাকা বেআইনি সবুজ পাসপোর্টে ব্রিটিশ ভিসা পেতে সক্ষম হন। কূটনীতিক পাসপোর্ট থাকার পরও সবুজ পাসপোর্ট রাখা বেআইনি, এজন্য তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা। আমিনুল হক পলাশ এনএসআইতে যোগ দেন 2014 সালের 10 আগস্ট সহকারী পরিচালক হিসেবে। তিনি কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত ছিলেন 2024 সালের 1 এপ্রিল থেকে। তার বিরুদ্ধেও জুলাই অভ্যুত্থানের আগে বিভিন্ন রাজনৈতিক ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে এনএসআই জানায়। তাকে গত বছরের 3 নভেম্বর দেশে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত তিনি ফিরে আসেননি। কর্মস্থলে অনুপস্থিত থাকায় 60 দিনের অধিক হওয়ায় তাকেও পলাতক ঘোষণা করা হয়েছে এবং ডিজারশনের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার অফিসে ফাইল পাঠিয়েছে এনএসআই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে আগামী 21 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন। তিনি সেখানে 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এই সফরে তার সঙ্গে থাকবেন 4 জন রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আখতার হোসেন। বুধবার 17 সেপ্টেম্বর সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বিশ্ব দরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন। তিনি বলেন, দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন 4 জন রাজনৈতিক দলের প্রতিনিধি। প্রসঙ্গত, জাতিসংঘের অধিবেশন শেষে আগামী 2 অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার একাধিক প্রতিবেশী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। চলমান কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, চীনের সঙ্গে সীমান্ত অচলাবস্থা, পাকিস্তানের চোখ রাঙানি এবং নেপালের রাজনৈতিক অস্থিরতাকে ভারতের চারপাশে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলো উঠে এসেছে কলকাতায়
অনুষ্ঠিতব্য ভারতের উচ্চ পর্যায়ের দ্বিবার্ষিক সামরিক সম্মেলনে জাতীয় নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি, বিদেশি হুমকি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া 3 দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানে সাম্প্রতিক ঘটনা প্রবাহ ভারতের জন্য নতুন করে নিরাপত্তা হুমকি তৈরি করছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে বাড়তে থাকা ভারত বিরোধী মনোভাব শুধু সীমান্ত নয়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। তিনি আরও জানান, বাংলাদেশের সরকার পরিবর্তনের সম্ভাবনা এবং এর প্রেক্ষিতে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর উত্থান ভারতের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মতে, এসব গোষ্ঠীর ভারত বিরোধী বক্তব্য এবং তৎপরতা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো মনে করছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের হার বাড়ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তবর্তী জেলাগুলোতে। এতে ওই অঞ্চলের জনসংখ্যাগত ভারসাম্যে পরিবর্তন আসছে, যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এদিকে সম্মেলনে চীনের সঙ্গেও ভারতের সীমান্ত উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে। লাদাখ, সিকিম ও অরুণাচল প্রদেশ সীমান্তে চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে চলমান অচল অবস্থা ভারতের জন্য পরোক্ষ হুমকি তৈরি করছে বলে মত দিয়েছেন সামরিক কর্মকর্তারা। একই সঙ্গে ইন্দো প্যাসিফিক এবং দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। পাকিস্তান ইস্যুতেও কড়া অবস্থান নেওয়ার সুপারিশ এসেছে। নিরাপত্তা সংস্থাগুলোর মতে, পাকিস্তান এখনও বিভিন্ন জঙ্গি গোষ্ঠীতে সরাসরি অর্থায়ন করছে, যা সীমান্তবর্তী রাজ্যগুলোর জন্য বিশেষ হুমকি। সম্মেলনে ভারতের সামরিক প্রস্তুতির রূপরেখা নির্ধারণ, ভবিষ্যৎ সক্ষমতা গড়ে তোলা এবং যুদ্ধ ও শান্তির সময় দুই ক্ষেত্রেই কার্যকর প্রতিক্রিয়ার কৌশল তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। 2019 সালের ডাকসু নির্বাচনের আগে এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতিমধ্যে সাময়িক বাতিল করেছে। আর তাতে বৈধ ছাত্রত্ব না থাকার কারণে 2019 সালের অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রব্বানীর প্রার্থিতা অবৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। গোলাম রব্বানীর জিএস পদ বাতিল হলে ওই নির্বাচনে রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এদিকে গোলাম রব্বানীর ভর্তি বাতিলের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, দীর্ঘ সময় পরে হলেও আমি ন্যায় বিচার পেতে যাচ্ছি। রাশেদ খান বলেন, গোলাম রব্বানী শিক্ষার্থীদের ভোটে জিএস নির্বাচিত হয়নি। শিক্ষার্থীরা ছাত্রলীগকে পছন্দ করত না। সেই নির্বাচনে আমাদের প্যানেল 11টি পদে জয়ী হলেও মাত্র 2 পদে আমাদের বিজয়ী ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ সময় পরে হলেও আমি ন্যায় বিচার পেতে যাচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা গুরুত্বের সঙ্গে আমার অভিযোগ বিবেচনা করেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, 2019 সালের ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোটদানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট বাক্স সহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন। 2019 সালের 11 মার্চ অনুষ্ঠিত হয় ডাকসুর ওই নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী ভিপি পদে জয়ী হন নুরুল হক নূর। তিনি 11,062 ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তার প্রাপ্ত ভোট 9,129। এদিকে 10,484 ভোট পেয়েছে জানিয়ে সাধারণ সম্পাদক জিএস পদে বিজয়ী ঘোষণা করা হয় ছাত্রলীগের গোলাম রব্বানীকে। দ্বিতীয় অবস্থানে ছিলেন মোহাম্মদ রাশেদ খান। তিনি তার প্রাপ্ত ভোট 6,063 ভোট। গোলাম রব্বানীর জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণা সুপারিশ করেছে তদন্ত কমিটি। সিন্ডিকেটে তাকে অবৈধ ঘোষণা করলে নির্বাচনের 6 বছর পর জিএস হতে পারেন রাশেদ খান। ন্যায় বিচারের অপেক্ষায় আছেন তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সম্প্রতি একটি হিব্রু ভাষার সংবাদপত্র অনুমান করে বলেছে, কাতারের পর তুরস্ক ইসরায়েলের পরবর্তী আগ্রাসী হামলার লক্ষ্যবস্তু হতে পারে এবং এ ধরনের ঘটনা ভয়াবহ পরিণতি বয়ে আনবে। ইসরায়েলি পত্রিকা হারেজ এক বিশ্লেষণে লিখেছে, যদি ইসরায়েল তার পরবর্তী আগ্রাসী পদক্ষেপ হিসেবে তুরস্ককে টার্গেট করে এবং আঙ্কারা তেল আবিবের মধ্যে চলমান উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়, তবে এর ফলাফল কেবল পশ্চিম এশিয়ায় যুদ্ধ তালিকায় একটি নতুন সংঘাত যোগ করা নয়, বরং এটি হবে এক ধরনের কৌশলগত ভূমিকম্প যা বিশ্বের ক্ষমতাধর ভারসাম্য বদলে দেবে। হারেজ উল্লেখ করেছে, কয়েকদিন আগে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেট দাবি করেছিল তুরস্কে অবস্থানরত হামাসের একটি সেল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, যা তারা নস্যাৎ করেছে। তবে আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করে। এ প্রসঙ্গে হারেজ লিখছে, এ প্রকাশ্য অভিযোগ একটি বিতর্কিত প্রশ্ন উত্থাপন করেছে। তুরস্ক কি কোনো ইসরায়েলি মন্ত্রীকে হত্যার জন্য হামাসকে সাহায্য করতে পারে? যদি এ ষড়যন্ত্র সফল হতো, তবে
ইসরায়েল তা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে ব্যাখ্যা করতে পারত। এই হিব্রু দৈনিকটি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সংঘাতের বীজ এমন মাত্রায় বৃদ্ধি পেয়েছে যে অনেক কর্মকাণ্ডকেই যুদ্ধমূলক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। পত্রিকাটি আরও লিখেছে, ইসরায়েল তুরস্ক বৈরিতা পারস্পরিক, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক প্রথমবারের মতো প্রকাশ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে অটোমান সাম্রাজ্যের হাতে আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে। এ ধরনের তীব্র বাকযুদ্ধ কেবল প্রদর্শনীমূলক নাটক নয়, বরং তা বাস্তব উত্তেজনার প্রতিফলন। পত্রিকার বিশ্লেষক মনে করেন, আঙ্কারার ইসরায়েল বিরোধী মনোভাব এখন এক অটল নীতি হয়ে দাঁড়িয়েছে, যার প্রধান চালিকা শক্তি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের ব্যক্তিগত এজেন্ডা। হারেজ আরও লিখেছে, কাতারে সিনিয়র হামাস নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের আকস্মিক হামলা আঙ্কারার জন্য এক সতর্কবার্তা ছিল। এখন প্রশ্ন উঠছে, যদি ইসরায়েল দোহায় হামাসকে নির্মূল করার চেষ্টা করতে পারে, তাহলে কি তা তুরস্কে তাদের এজেন্টদের লক্ষ্য করতে পারে না? এই পত্রিকাটির মতে, বর্তমানে তুরস্ক ইসরায়েল যুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকি লুকিয়ে আছে লুকোচুরি, হত্যা বা বাকযুদ্ধে নয়, বরং সিরিয়ার উপর তাদের প্রভাব বিস্তারের প্রতিযোগিতায়। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সিরিয়ায় তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সরাসরি মুখোমুখি অবস্থান দেখা গেছে। চলতি বছরের জুলাই মাসে সিরিয়ার দ্রুজ ও সুন্নি বেদুইন সম্প্রদায়ের মধ্যে সংঘাত বাড়তে থাকে। তুরস্ক আরো সামরিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। তারা বলেছিল, ওই সময় ইসরায়েল দ্রুত জনগোষ্ঠীকে রক্ষা করতে হস্তক্ষেপ করেছিল। 2 সপ্তাহ আগে ইসরায়েল সিরিয়ার তুরস্কের নজরদারি সরঞ্জাম ধ্বংস করে দেয়। হারেজ শেষ দিকে সতর্ক করে বলেছে, যদি যুদ্ধ শুরু হয় তবে এর প্রভাব কেবল সিরিয়ার তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞেই সীমাবদ্ধ থাকবে না, বরং শত্রুতা ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে 2 দেশের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ। বুধবার 17 সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিপত্রে সই করেন বলে জানিয়েছে 2 দেশের সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি এসপিএ ও ডন। প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে বলা হয়, এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং অঞ্চল ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এর লক্ষ্য হলো 2 দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের উপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। সৌদি প্রেস এজেন্সির ডনের প্রতিবেদনে বলা হয়, এই প্রতিরক্ষা চুক্তিটি 2 দেশের মধ্যে ঐতিহাসিক অংশীদারিত্ব এবং অভিন্ন কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার উপর ভিত্তি করে করা হয়েছে। প্রতিবেদনে এসপিএ জানিয়েছে, বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে 2 ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী, অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে পরিচালিত প্রচেষ্টা নিয়েও মতবিনিময় করেন। চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে জিজ্ঞাসা করা হলে একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই চুক্তিটি বহু বছরের আলোচনার ফল। এটি নির্দিষ্ট কোনো দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং আমাদের 2 দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। পারমাণবিক অস্ত্রের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এটি একটি বিস্তৃত প্রতিরক্ষামূলক চুক্তি যা সব সামরিক পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। ইন্ডিয়া টুডে জানায়, গত বছর ইমার্জেন্সি SOS লাইভ ভিডিও সুবিধা চালু করে অ্যাপল। এই সুবিধার মাধ্যমে জরুরি সেবা কর্মীরা প্রয়োজনে বিপদগ্রস্ত ব্যক্তির আইফোনের ক্যামেরা চালু করে ঘটনাস্থলের সরাসরি ভিডিও বা ছবি দেখতে পারেন। ব্যবহারকারীর পক্ষে এসব ভিডিও বা ছবি সংরক্ষণ করা সম্ভব না হলেও জরুরি সেবা কর্মীরা সংরক্ষণ করতে পারেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল প্লে সার্ভিসের সর্বশেষ বেটা সংস্করণে সম্প্রতি বেশ কিছু নতুন কোড শনাক্ত করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, শেয়ার লাইভ ভিডিও ও ইমার্জেন্সি সার্ভিসেস উইল ইউজ ইউর ক্যামেরা টু ভিউ দিস ইমার্জেন্সি। এতে ধারণা করা হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও শীঘ্রই জরুরি সেবার সঙ্গে সরাসরি লাইভ ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন। অ্যান্ড্রয়েড ফোনে জরুরি মুহূর্তে লাইভ ভিডিও সুবিধা চালুর বিষয়ে এখনো গুগলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই সুবিধা সব অ্যান্ড্রয়েড ফোনে চালু হবে না শুধু গুগলের পিক্সেল ফোনে সীমাবদ্ধ থাকবে সেটিও পরিষ্কার নয়। এবার খেলার খবর। বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করবে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে। কাতালান জায়ান্টরা তাদের স্কোয়াড থেকে 18 বছর বয়সী তরুণ উইঙ্গার লামিন ইয়ামালকে সময় মতো সেরে উঠতে না পারার বাদ দিয়েছে। বার্সার কোচ হান্সি ফ্লিক 22 সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। এর আগে লা লিগার শেষ ম্যাচেও ইয়ামাল চোটের কারণে খেলতে পারেননি। চলতি মাসের শুরুতেই স্পেন জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার সময় কুচকির চোট বেড়ে যায় তার। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্যথানাশক ইনজেকশন দিয়ে খেলায় অংশ নিলেও অবস্থা খারাপ হয়। ইয়ামালের মতো ইনজুরি সমস্যায় দলের আরো 2 গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন। ডিফেন্ডার আলেসান্দ্রো বালদেহাম
হ্যামস্ট্রিং চোটে এবং মিডফিল্ডার গ্যাভিও হাঁটুর চোটে মাঠের বাইরে থাকবেন। তবে ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং পেশির চোট কাটিয়ে ওঠার নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে দলে থাকবেন। বার্সেলোনার লক্ষ্য নতুন মৌসুমে ইউরোপের মঞ্চে দুর্দান্ত শুরু করা। গ্রুপ স্টেজে তারা নিউক্যাসল ছাড়াও খেলবে পিএসজি, চেলসি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুজ, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাহা এবং কোপেনহেগেনের বিপক্ষে। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।